তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো আমাদের এই সাজেশন ভিত্তিক প্রশ্নে এই প্রশ্নগুলোই রয়েছে। ক্লাস 7-এর প্রত্যেকটা সাবজেক্টের বইভিত্তিক সাজেশন অর্থাৎ তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার উপর ভিত্তি করে দেখো বইভিত্তিক সাজেশন রয়েছে প্লেলিস্টে। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক পাবে, সেগুলো দেখো এবং বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগিয়ে বারবার রিভিশন করো। এই যে দেখো আমরা প্রশ্নপত্রগুলো যে এখন সলভ করছি এগুলো শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, কমনের জন্য আমি মনে করি বইভিত্তিক সাজেশন ফলো করো। দেখো তোমার বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বইভিত্তিক সাজেশনে দেখানো আছে। আমার প্লেলিস্টে যাও ক্লাস 7-এর, ওখানে দেখবে উপরের দিকে লেখা আছে বইভিত্তিক সাজেশন, ওগুলো বের করো এবং বইয়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগিয়ে নাও। আর এখন যেটা হবে সেটা শুধুমাত্র সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা। দেখো প্রথমত যে প্রশ্ন রয়েছে 1-এর সঠিক উত্তর নির্বাচন করো। 6টি প্রশ্ন, 6 নম্বর। 1-এর 1 নম্বর, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট, ভঙ্গিল পর্বত, কাঞ্চনজঙ্ঘা। ভালো করে খেয়াল করো, এখানে দেখো বলেছে পৃথিবীর কি বলেছে সবচেয়ে উঁচু, সব থেকে উঁচু বলেছে, তাই না? উঁচু কিন্তু হবে মাউন্ট এভারেস্ট, বুঝতে পারলে? উঁচু পর্বতশৃঙ্গের নাম কি হবে? মাউন্ট এভারেস্ট। এরপরে দেখো 2 নম্বর, লুনি হলো অন্তর্বাহিনী নদী, আন্তর্জাতিক নদী, উপনদী। এক্ষেত্রে লুনি হবে অন্তর্বাহিনী নদী। কোনো নদী যদি কোনো একটা দেশের উচ্চভূমি বা কোনো একটা জায়গা থেকে যদি উৎপত্তি হয়ে সেই দেশের মধ্যেই কোনো একটা জলাশয়ের মধ্যে যদি মিশে যায় তবে সেই নদীকে কিন্তু আমরা অন্তর্বাহিনী নদী বলি। আর আন্তর্জাতিক নদী বলতে যে নদী এক বা একাধিক অর্থাৎ 2 বা ততোধিক দেশের মধ্যে দিয়ে যে সমস্ত নদীগুলো প্রবাহিত হবে তাদেরকে বলবো আমরা ইন্টারন্যাশনাল রিভার বা আন্তর্জাতিক নদী। যেরকম ধরো ব্রহ্মপুত্র হতে পারে, তারপরে রাইন নদী হতে পারে। চলো আসছে দেখো পরের প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগটা হয়? দেখো ক্যাডমিয়াম দূষণের ফলে কিন্তু আমরা বলবো ইতাই রোগ হয়। আর যদি বলে ব্ল্যাক ফুট ডিজিজ তাহলে বলতে হবে আর্সেনিক দূষণের জন্য হয়। আর ফ্লোরোসিস রোগ, ফ্লোরোসিস হচ্ছে ফ্লোরাইড দূষণের ফলে ফ্লোরোসিস রোগ হয়। এবার দেখো পরের প্রশ্ন, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমরা জানি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে এলবুর্স। লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম হলো কি বলতো? টেমস। ফ্লোরাইড দূষণের ফলে কোন রোগটি ঘটে? আমরা একটু আগে বললাম ফ্লোরোসিস, তো উত্তর লাগবে দেখো ফ্লোরোসিস। তারপর দেখো 2 নম্বর বলা হচ্ছে এক কথা উত্তর দাও। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি? আমরা বলবো গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেক্সট আসছে দেখো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম, বলবো ব্যারোমিটার। পর্বত কাকে বলে? সাধারণত 900 মিটারের বেশি উঁচু অনেক দূর পর্যন্ত বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপী হলো পর্বত। নেক্সট দেখো 4 নম্বর, ইউরোপের বৃহত্তম নদীর নাম কি? ইউরোপের বৃহত্তম বলতে বড় নদীর নাম কি? বলবো ল্যাডোক। কি উচ্চারণ হবে দেখো? ল্যাডোগা। নেক্সট বলা হচ্ছে কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? মালভূমি বলে টেবিল ল্যান্ডের মতো দেখতে হয়, তাই না? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। আরেকটা প্রশ্ন রয়েছে যেটাতে কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, তার জন্য পাশেই লিখে দিলাম পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তিব্বত মালভূমি। চলো এই দুটো প্রশ্ন নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। দেখো কোন মালভূমি পৃথিবীর ছাদ? যদি বলে পৃথিবীর ছাদ তাহলে বলবো হচ্ছে পামির মালভূমি। আর যদি বলে সব থেকে বড় বৃহত্তম তখন বলতে হবে তিব্বত। তারপরে বড় মালভূমি হচ্ছে তিব্বত, আর যদি বলা হয় পৃথিবীর ছাদ তখন বলা হবে পামির মালভূমি। ওকে। উপনদী কাকে বলে? একটা বড় নদী থেকে ছোট ছোট জলাধারগুলোকে মূল নদীর উপনদী বলা হয়। অর্থাৎ দেখো একটা বড় নদী যদি হয়, ধরো সাপোজ এরকম একটা বড় নদী আছে, যখন এই বড় ধরো অনেক জল আছে এই বড় নদীতে, যখন এই বড় নদীতে অনেক ছোট ছোট নদী, ধরো এই যে সবুজ কালার যেগুলো আছে এগুলো ধরো ছোট ছোট এক একটা নদী এরকম ছোট ছোট নদী যখন এই বড় নদীর মধ্যে মিশবে তখন তাকে বলবো হচ্ছে কি বলতো? এই বড় নদীটির উপনদী বলবো। আর যখন একটা বড় নদী দেখা যাবে যে এরকম 2, 3, 4টে টুকরোতে ভাগ হয়ে যাচ্ছে তখন তাকে বলবো হচ্ছে তার শাখা নদী। মনে থাকবে। নেক্সট দেখা বলেছে আইসল্যান্ডে কোন ধরনের সমভূমি লক্ষ্য করা যায়? অবশ্যই বলবো লাভা সমভূমি লক্ষ্য করা যায়। অর্থাৎ লাভা কি বলতো? লাভা জমে জমে কিন্তু একটা সমভূমি তৈরি হয়েছে। নদীর উপত্যকা কাকে বলে? উৎস থেকে মোহনা পর্যন্ত, অর্থাৎ যেখানে নদীটা উৎপত্তি হচ্ছে তাকে বলবো নদীর উৎস। আর যেখানে নদীটা বড় কোনো নদী বা জলাশয় বা সমুদ্রে মিশছে তাকে বলবো হচ্ছে মোহনা। তো বলছি উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় অর্থাৎ নদী যার মধ্যে দিয়ে যাচ্ছে তাকেই বলবো কি বলতো? তাকেই বলবো হচ্ছে নদীর উপত্যকা। মনে করো এই একটা নদী প্রবাহিত হচ্ছে এঁকে বেঁকে, এই যে দেখো সাইডের যে পার রয়েছে না, সাইডের পার, এখানে ধরো সাইডের পার রয়েছে, এরকম সাইডের পার, এইগুলোই কিন্তু সেই প্রধান মানে এই যে নদীটা রয়েছে এই নদীর কিন্তু উপত্যকা বলবো। আমরা অনেক সময় কিন্তু বলি বালুর চর, বলি না? ওই যে বালুর চর,
পাশের যে একটা বড় একটা ভূমিখণ্ড সেটাই কিন্তু তার উপত্যকা। নদীর মধ্য প্রবাহের কাজ কি? নদীর মধ্য প্রবাহের প্রধান কাজ হচ্ছে বহন করা, অর্থাৎ এই যে পাহাড়ি অঞ্চল থেকে নদী যেরকম ছোট ছোট বালি মাটির কণা নিয়ে আসছে সেগুলো কি বহন মানে পরিবহন করে নিয়ে যাওয়া, এবং তার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দেখা যায় সেই বালিগুলো পলিগুলো কোনো কোনো জায়গায় জমে জমে কিন্তু দেখা যায় বড় একটা সমভূমি বা বড় একটা চরও কিন্তু তৈরি হয়। তো যেহেতু পলি বালি ইত্যাদি জমা বলতে সঞ্চয় হচ্ছে, তার জন্য বলবো যে নদী যেরকম পরিবহন করে তার পাশাপাশি নদী কিন্তু সঞ্চয়ও করতে পারে, মনে থাকবে। নেক্সট দেখা বলেছি লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দরের নাম কি? বলবো হিথ্রো। নেক্সট রুর অঞ্চলের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো, আমরা বলবো ডুইসবার্গ। নেক্সট শূন্যস্থান পূরণ করো, দেখো 8টা প্রশ্ন, 8 নাম্বার। দেখো রুর অঞ্চলের দক্ষিণে ড্যাশ মাটি দেখা যায়, এটা হবে চার্নোজেম মাটি। নেক্সট আর্সেনিক দূষণের ফলে কোন ব্যাধি হয়? বলবো ব্ল্যাকফুট। নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি কি নামে পরিচিত? স্টেপ নামে পরিচিত। ইউরোপ মহাদেশের বহু নদীর উৎপত্তি হয়েছে কোথায়? আল্পস পর্বতমালাতে। নেক্সট নদীর মূল কাজ কি? সঞ্চয়, তার পাশাপাশি আমরা বলবো ক্ষয় এবং পরিবহন, কিন্তু মূল কাজ কিন্তু আমরা সঞ্চয় বলতে পারি। আন্তর্জাতিক নদীর নাম হলো সিন্ধু, ব্রহ্মপুত্র, রাইন বলতে পারো, অনেকটা উদাহরণ দেওয়া যেতে পারে। নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর কি বলা হয়? সেখানে বলা হয় নদীর উৎস। ভাগীরথী হুগলি হলো গঙ্গার কি হবে? প্রধান শাখা নদী। সত্য মিথ্যা। 1 নম্বরে দেখা বলেছে একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? দোয়াব বলা হয়। দেখো এটা সত্য হবে। পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজনের কোনো বদ্বীপ নেই, একদম সত্য, কারণ ওখানে প্রচণ্ড খরস্রোতা, তাছাড়াও সমুদ্র স্রোত বেশি, তাছাড়াও নদীতে প্রচুর পরিমাণে জল থাকে, এই সমস্ত কারণে কিন্তু ওখানে কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। এটা কিন্তু অনেক সময় বড় প্রশ্ন আকারেও দেয় যে অ্যামাজন নদীতে কোনো বদ্বীপ দেখা যায় না কেন? ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা 55টি, এটা মিথ্যা, কারণ ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা হবে 56টি। এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে, হ্যাঁ, আপডেট ভার্সন কিন্তু পড়তে হবে আমাদের। টেমসের প্রধান উপনদী হলো রোডিং, লি প্রভৃতি, এটা সত্য হবে। দেখো তারপর বলছে যে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমায় স্থানীয় সময় সারা ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়, এটা সত্য, এলাহাবাদের টাইম যেটাকে বলা হয়। নেক্সট ইউরোপ মহাদেশের বিখ্যাত শহর হলো লন্ডন, এটা সত্য। নেক্সট আছে দেখো 2 নম্বরের প্রশ্ন, 5টি প্রশ্ন, 10 নম্বর রয়েছে। 1 নম্বর জলবিভাজিকা কাকে বলে? আমরা লিখবো উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়, অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে দেয়। এই যে ভাগ করে দিচ্ছে একটা পাহাড়, তার দুদিকে দুরকম জল যাচ্ছে, অর্থাৎ দুদিকে দু পাটে জল, পাহাড়ে যদি জলটা পড়ে অর্থাৎ পাহাড়ের দু সাইডে কিন্তু সেই জলটা ভাগ হয়ে যাচ্ছে। এই যে দেখো পাহাড়টা এক্ষেত্রে কিন্তু বিভাজনের কাজ বা ভাগের কাজ করছে, তাই তাকে কি বলা হচ্ছে বলতো? জলবিভাজিকা বলা হচ্ছে। এই পাহাড়টাকে বা একটা উঁচু ভূখণ্ড সেক্ষেত্রে হতে পারে। নেক্সট ইউটিফিকেশন কাকে বলে? সাধারণত দেখো সার হতে পারে, ডিটারজেন্ট হতে পারে, তারপরে যেরকম সাবান হতে পারে ইত্যাদির মধ্যে ফসফেট জাতীয় যে পদার্থ যেটা ক্ষার বলি, সেটা কোনো বদ্ধ পুকুর, জলাশয় বা বলতে পারি যে কোনো একটা নদীতে দেখা যাচ্ছে নদীতে স্রোত তেমন নেই, সেখানে কী করলো সেগুলো যাচ্ছে প্রবাহিত হয়ে সেখানে জমছে। দেখো জমিতে সার দিলে পারে এমনিতেই ফসল ভালো হয়, আমরা জানি। তো এই সমস্ত পদার্থ অর্থাৎ ফসফেট, ইউরিয়া জাতীয় পদার্থ এগুলো যদি জলের মধ্যে পড়ে তাহলে জলের মধ্যে তো জঙ্গল থাকে, তাই কি না? এই যে জঙ্গল বা শ্যাওলা বা অ্যালগি, যেটাকে ইংলিশে বলে অ্যালগি, তাই না, বাংলায় বলি শৈবাল বা শ্যাওলা, এই সমস্ত পদার্থগুলোর পরিমাণ অনেক বেড়ে যাবে। তো এগুলো পদার্থ যদি অনেক অনেক বেড়ে যায় তাহলে কী হবে? আগাছাতে ভর্তি হয়ে যাবে, কচুরি বানাতে ভর্তি হয়ে যাবে, আর এগুলো কিন্তু একটা সময় পচে যাবে, পচে গেলে জলটা কিন্তু দূষিত হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি লক্ষ্য করে যে দূষিত হয়ে যাচ্ছে জলটা, তার মধ্যে কিন্তু অক্সিজেন ক্যাপাসিটিটা কমে যাবে। অর্থাৎ উচ্চ ক্লাসে তোমরা পড়বা বিওডি এবং সিওডি। বিওডি বলতে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, আমার সাথে বলো। সিওডি বলতে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ জলের মধ্যে যে অক্সিজেনের যে ভারসাম্য সেটা কিন্তু ঠিকঠাক থাকবে না, অর্থাৎ জল দূষিত হয়ে যাবে। এই টোটাল ঘটনাটাকে আমরা বলবো ইউট্রিফিকেশন। আর জলের মধ্যে যে এই যে অ্যালগি, শ্যাওলা ইত্যাদি বেড়ে যাচ্ছে এগুলোকে বলবো অ্যালগাম ব্লুম। দুটোই মাধ্যমিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদেরকে আমি ক্লাস 7-এ এটা পড়িয়ে রাখলাম, তাহলে মাধ্যমিকে গিয়ে তোমাদের অনেক হেল্প হবে। এবার চলে আসছে দেখো লন্ডন অববাহিকা। ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত টেমস নদীর উভয় তীরে চিলটান অর্থাৎ একটা নদী রয়েছে, তার দুপাশের কথা বলা হচ্ছে, এই জন্য উভয় পাশে বলা হচ্ছে। নর্থ ডাউনস্ট্রিমে দুটো পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমিতে একই। তো এই ক্ষেত্রে দেখো বলছে যে নিম্ন সমতল ভূমিতে একই লন্ডন অববাহিকার অবস্থান। ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এই অববাহিকা অবস্থিত, তাই এর নাম লন্ডন অববাহিকা। অর্থাৎ লন্ডনের আশেপাশে যে সমস্ত এলাকাগুলো রয়েছে, দেখো টেমস নদী তো আছেই, আমরা টেমস নদীর কথা তো বলবো, এবং তার পাশাপাশি সেখানে যেটা উপত্যকা তৈরি হয়েছে, একটু আগে আমরা বলবো উপত্যকা, সেই উপত্যকাকে বলবো লন্ডন অববাহিকা। নেক্সট নিত্যবাহী নদী কাকে বলে? একদম সোজা, যে সমস্ত নদীতে সাধারণত বৃষ্টির জল, বরফগোলা জল, এক কথা বলতে গেলে সারা বছর যে সমস্ত নদীতে জল থাকবে তাকে বলবো হচ্ছে নিত্যবাহ নদী। যেরকম বলতে পারো তুমি তিস্তা নদী বলতে পারো, গঙ্গা নদী বলতে পারো, যমুনা নদী বলতে পারো, সিন্ধু নদী বলতে পারো, আরও অনেক অনেক আছে। টেবিল ল্যান্ড কাকে বলে? মালভূমি অনেকটা বলছে যে পাহাড় মালভূমির অনেকটা
পড়ার টেবিলের মতো দেখতে। তার মানে কি, ধরো এই আমরা যদি একটা টেবিল চিন্তা করি, বাস এরকম দেখতে হয়, টেবিল ল্যান্ড বলা হয়। উপরটা টেবিলের মতো, এই যে এরকম টেবিলের মতো প্রায় সমতল হলেও অনেকটা টেবিলের মতনই ধরা হয়, ধারগুলো টেবিলের পায়ের মতো ঢালু এবং খাড়া, এই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। তো যেহেতু মালভূমি টেবিলের মতো দেখতে, টেবিল ল্যান্ড বলা হচ্ছে। নেক্সট, নিচের প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে রয়েছে, 5টি প্রশ্ন, 3×15 নম্বর। 1 নম্বর, 1 নম্বর, ধারণা অববাহিকা বা এখানে থেকে বলছে ক্যাচমেন্ট বেসিন কাকে বলে, অন্তর্বাহী নদী কি? পর্বতের বরফগুলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলাধারের মাধ্যমে বয়ে বড় নদীতে মিশে বা তৈরি করে। এই জলাধারা অর্থাৎ অনেকগুলো ছোট ছোট জলাধার মিশে কিন্তু একটা বড় জলাধার তৈরি হয়। এই জলাধারা সহ মূল নদীটি যে অঞ্চলের জল দ্বারা সৃষ্টি, সেই অঞ্চলটি হলো ওই নদীটির ধারণ অববাহিকা। অর্থাৎ যে সমস্ত এলাকার জলগুলো এসে একটা বড় নদী তৈরি করছে, সেই অববাহিকাটাকে বলবো ওই নদীর ধারণ অববাহিকা। কনসেপ্ট ক্লিয়ার? যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো একটা হ্রদ হোক, বড় জলাশয় হোক, মিশে যায়, অর্থাৎ ওই দেশের মধ্যে উৎপন্ন হয়, ওই দেশেই মিশে গেল, তখন সেই নদীটাকে আমরা বলবো অন্তর্বাহিনী নদী। যেরকম লুনি তুমি বলতে পারো। দ্রাঘিমারেখার বৈশিষ্ট্যগুলি লেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো তোমাদের কিন্তু বইভিত্তিক সাজেশন ফলো করতে হবে। দেখো প্রত্যেকটা পার্ট বাই পার্ট চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি বইভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু কোডিং করে দিয়েছি। যে কোডিংটা সাধারণত উঁচু ক্লাসের নিট বা যেই স্টুডেন্টরা যে কোডিং করে পড়ে, সেই কোডিং করে কিন্তু তোমাদের প্রত্যেকটা বই আমি করে দিয়েছি। তো অবশ্যই সেই কোডিংটা পড়ো, তোমাদের বইভিত্তিক সাজেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি এখন যেটা পড়াচ্ছি সেটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, একটু কনফিডেন্স পাওয়ার জন্য, কিন্তু পরীক্ষা কমনের জন্য আমি 100% সাপোর্ট এটাকে করবো না। আমি একমাত্র সাপোর্ট করব বইভিত্তিক সাজেশন ফলো করো। দেখো প্রত্যেকটা সাবজেক্টের বইভিত্তিক সাজেশন রয়েছে, এমনকি ভূগোলের ম্যাপ পয়েন্টিং পর্যন্ত আমি করে দিচ্ছি, একদম ফুল টু গাইড কিন্তু তোমাকে আমি করছি। অবশ্যই সেগুলো ফলো করো, এটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। দেখো এখানে দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য হলো দ্রাঘিমারেখা পরস্পর সমান্তরাল নয়, দ্রাঘিমারেখাগুলো অর্ধবৃত্ত, প্রত্যেকটি দ্রাঘিমারেখার উত্তর ও দক্ষিণ মেরু বিন্দুতে গিয়ে মিশেছে। দেখো প্রত্যেকটা স্কুলের যদি বলো যে টপার লেভেলের স্টুডেন্টরা অবশ্যই বইটাকে বেশি ফলো করে। দেখো এর আগের বছর দাদার ক্লাসরুমে শুধুমাত্র বইভিত্তিক সাজেশন ফলো করে অনেক কিন্তু টপার স্টুডেন্ট বেরিয়েছে। তাই আমি তোমাকে অবশ্যই বলবো যে বইভিত্তিক সাজেশন ফলো করো। দেখো আমার প্লে লিস্টে যাও, ক্লাস 7-এর, ওখানে পেয়ে যাবে বইভিত্তিক সাজেশন। নেক্সট দেখো 3 নম্বর, বায়ুর উচ্চচাপ বৈশিষ্ট্যগুলি লেখো। আমরা লিখবো উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু সংকুচিত হয়। ঠিক তো, যখন বায়ুটা কী হবে, উচ্চচাপযুক্ত বলতে ঠান্ডা হবে, সেই জিনিসটা তো সংকুচিত হয়ে যাবে। যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম অর্থাৎ ঠান্ডা, অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলো বায়ুর উচ্চচাপ দেখা যায়। শীতল ও ভারী বাতাসের জলীয়বাষ্প খুবই কম থাকে, এই কারণে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছুই হয় না, পরিষ্কার ও শান্ত অবস্থা থাকে। উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত কয় প্রকারের ও কী কী? দেখো আমরা বলবো যে আগ্নেয় পর্বত কাকে বলে। আমরা লিখবো দেখো উৎপত্তি অনুযায়ী পর্বত হচ্ছে 3 রকম হয়, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত। পর্বত সংক্রান্ত একটা ডিটেলস ভিডিও রয়েছে, দেখবে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা আছে। আগ্নেয় পর্বত কাকে বলে? অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো এক রকমের পর্বত সৃষ্টি হয়, তাকে বলা হয় আগ্নেয় পর্বত বা গম্বুজ টাইপের হবে। বুঝতে পারলে? নেক্সট দেখো বলছে পোলার ভূমি কাকে বলা হয়। আসলে নেদারল্যান্ড দেশটা খুবই ছোট, এটা তোমরা জানো যে দেশটা খুব ছোট, তাই কৃষি ও অন্যান্য কাজের জন্য জমির খুব অভাব রয়েছে এই দেশে। এই সমস্যা দূর করার তাগিদে দেশের উত্তর পশ্চিমে জুইডার জি উপসাগরে বিশাল অগভীর জলভাগ উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন ভূমি তৈরি করা হচ্ছে। এর মানে কি? মানে হলো দেখো ওখানে জমির পরিমাণ খুব কম, যে সমস্ত জলাশয়গুলো রয়েছে সেই জলাশয়গুলোতে কংক্রিট বা পাথর বসিয়ে কী করাচ্ছে, একটা সমতল ভূমি তৈরি করা হচ্ছে। এই যে নতুন যে জমিগুলো আমরা পাচ্ছি, নতুন যে ভূমিগুলো পাচ্ছি, সেগুলোকে এক কথা পোল্টার ভূমি বলে। দেখো এটাই এখানে বোঝানো আছে। দেখো সমুদ্র থেকে উদ্ধার করা এই সব নিচু সমতল ভূমিকেই পোল্টার ভূমি বলে। নেক্সট দেখো 7-এ বলছে 3টি প্রশ্নের উত্তর দাও, 3×15 রয়েছে। ক নম্বর দেখো বলছে অশ্বকৃতি রক কাকে বলে, চিত্রসহ ব্যাখ্যা করো। তোমাদের বইয়ের প্রশ্ন, অবশ্যই পরীক্ষাতে ছবি আঁকবে। হ্যাঁ, এরকম না তুমি এমনি নর্মাল ডায়াগ্রাম আঁকবে। দেখো তোমার একটা বেটার রেজাল্ট দরকার রয়েছে, তাই না? তো বেটার রেজাল্ট ভূগোলে তখনই আসবে যখন প্রশ্নের উত্তর লেখার পাশাপাশি তুমি ছবিও আঁকবে। তাই বলে সব জায়গাটা না, যেখানে ছবি দেওয়া যাবে সেখানে ছবি আঁকবে। তো পড়া হয়ে গেল, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখছি। পোল্টার ভূমির অর্থনৈতিক পরিবেশ উন্নতির কারণ আলোচনা করবো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দেখো আমার বইভিত্তিক সাজেশন, এই যে দেখো এখানে স্টার করা আছে, তুমি অবশ্যই বইভিত্তিক সাজেশনটা এখনই দেখো। এই দেখো বইয়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এরকম স্টার করা রয়েছে, যে এখানে লক্ষ্য করে দেখো স্টার করা রয়েছে। এরকম তোমাদের বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যেগুলো স্টার করা রয়েছে, অবশ্যই সেগুলো ফলো করো এবং বাড়িতে রিভিশন করো মন দিয়ে। দেখো এটার অ্যান্সার দেখলে চলে আসছে। দেখো নেক্সট প্রশ্ন, মাটি দূষণের কারণগুলি লেখো। দেখো এখানে বলছে নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধির কারণে বাসস্থানের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে বৃক্ষছেদন করা হচ্ছে, যার ফলস্বরূপ মাটি দূষণ করছে। কৃষিকাজ, জনসংখ্যার বৃদ্ধির কারণে খাদ্যের প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে, বেশি উৎপাদনের জন্য রাসায়নিক সার, কীটনাশক অতিরিক্ত ব্যবহার, এর ফলে মাটি দূষণ ঘটছে।
এর ফলস্বরূপ মাটিতে থাকা ছোটো ছোটো প্রাণী পোকামাকড় মারা যাচ্ছে এবং মাটির গুণমান নষ্ট হয়ে যাচ্ছে। নেক্সট, যানবাহন। নগরায়নের ফলে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা তো ঠিক, গাড়ির পরিমাণ তখন বাড়ছে, তাই না? যানবাহন থেকে নির্গত হয় ধোঁয়া এবং তার পাশাপাশি কিছু কঠিন পদার্থ মিশ্রিত বের হয়, যেটা মাটির মধ্যে তার সঙ্গে সঙ্গে বায়ু কিন্তু দূষণ ঘটাচ্ছে, অর্থাৎ বাতাসও কিন্তু দূষণ ঘটাচ্ছে। নেক্সট, শিল্প উৎপাদন। জনসংখ্যা বৃদ্ধির কারণে শিল্পজাত দ্রব্যের পরিমাণ চাহিদা বাড়ছে, কারণ অনেক প্রোডাক্টিভিটি, অনেক দরকার, আমাদের অনেক অনেক পদার্থের দরকার রয়েছে, তাই না? যেটা শিল্প থেকে উৎপন্ন হচ্ছে। আর বেশি শিল্প চললে তো শিল্পজাত কিছু বজ্র পদার্থ, কিছু দূষিত পদার্থ উৎপন্ন হবে, সেগুলো মাটির মধ্যে বলো, জলের মধ্যে বলো, বাতাসের মধ্যে বলো, যার মধ্যেই বলো না কেন, সেটা তো দূষণ ঘটাবেই। গৃহস্থলী, দেখো বলছে যে বাড়ি, বাজার, হাসপাতাল, শহরের আবর্জনা স্তূপে ভাইরাস, ব্যাকটেরিয়া জন্মায় এবং মাটি দূষণ ঘটায়। অর্থাৎ যে সমস্ত নোংরা পদার্থগুলো দেখো বাড়ির থেকে বেরোচ্ছে, সবজির খোলা বা অন্যান্য গোবর টবর, এই সমস্ত পদার্থ কি হচ্ছে, আমরা যেখানে সেখানে ফেলে দিচ্ছি। সেখানে রাখলেও তো দেখা যাচ্ছে যে জমিটা বা মাটিটা দূষণ ঘটেছে। বা প্লাস্টিক টাইপের পদার্থ, গোবর যদিও মাটির জন্য খুব ভালো, খুব দরকারি, কিন্তু সেটা কোথায় রাখছি সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু অবশ্যই, তাই না? এই যে প্লাস্টিক, এটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক পদার্থ, এই সমস্ত মাটির সাথে মিশলে মাটি তো দূষিত হবেই। নেক্সট বলছে নদীর কাজগুলি সম্পর্কে আলোচনা করো, তোমাদের বইয়ের প্রশ্ন দেখে নাও। ওকে, চলো, আমাদের ক্লাস 7-এর ভূগোলের সাজেশন ভিত্তিক একটি সেট কভার করলাম আমরা। যাই হোক, তুমি অবশ্যই বইভিত্তিক সাজেশন দেখো, এখনই প্লেলিস্টে যাও, প্লেলিস্টে যাই দেখো বইভিত্তিক সাজেশন রয়েছে প্রত্যেকটা পেপার, প্রত্যেকটা সাবজেক্টের, সেগুলো ফলো করো। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো, তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। আচ্ছা, এই ভিডিওটা শেয়ার হবে তো অবশ্যই শেয়ার করে দিও, দাদার কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো থেকো।